পদার্থ কাকে বলে সেটা জানতে হবে। পদার্থ কাকে বলে? যার ওজন আছে এবং জায়গা ওজন কথাটা ভুল। ওজন কথাটা বলা যাবে না। ওজন আমরা কার উপর নির্ভরশীল? স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, নির্দিষ্ট ভর আছে আর আছে জায়গা। তোমরা 9 এর প্রশ্ন মনে হয় পদার্থ কয় ধরনের? 3 ধরনের। 4 ধরনের। 9 এর পর নাই পদার্থ কয় ধরনের? 4 ধরনের। পদার্থের অবস্থা কয় ধরনের? 4 ধরনের। কি কি? কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা। চতুর্থ অবস্থাকে কি বলা হয়? প্লাজমা। জানো? প্লাজমা কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা। তোমরা ফিজিক্সে পড়ার কথা তো। ফিজিক্সে অধ্যায় 5। ফিজিক্সে 9 এর অধ্যায় 5। ওই 5 এর মধ্যে পদার্থের চতুর্থ অবস্থা নিয়ে আলোচনা করছিল। ঠিক আছে? যার নাম কি? প্লাজমা। একটা লাইনই ফিল করে। হ্যাঁ। মানে সঙ্গে ওই প্লাজমার সংজ্ঞাই আসে। প্লাজমার সংজ্ঞা আর এগুলো আসে। তাহলে আসো পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে পদার্থ সম্পর্কে আমরা জানলাম। পদার্থ কি? যার ভর আছে এবং যে জায়গা দখল করে তাকে কি বলা হয়? পদার্থ। তাহলে পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থ কয় ধরনের? 4 ধরনের। অবস্থার উপর ভিত্তি করে পদার্থ কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে কঠিন, তরল, স্যার একটা লাইট যদি অফ করতেন। বায়বীয়, প্লাজমা। পদার্থের অবস্থা কয় ধরনের? 4 ধরনের। লাইটটা একদম বন্ধ হয়ে গেছে। স্যার এটা একটা অফ করে দেন। কেন অন্ধকার লাগবে? এটার সাথে এটা কি সম্পর্ক? পরে রিফ্লেক্ট হয় না না স্যার আমার লাগতেছে। তাই স্যার এটা কোন অন্ধকার হবে? ও হঠাৎ করে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে। দেখো হয়ে যাবে। কি বললাম? পদার্থ অবস্থা কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। কি কি? কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা। এখন কঠিন পদার্থ কাকে বলে? এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। দেখি কত? স্যার আন্তরিক আকর্ষণ অনেক বেশি থাকে, এগুলো অনেক কাছাকাছি থাকে। আন্তঃনালিক আকর্ষণ কি বাইরে থেকে দেখা যায়? স্যার বড় ওটা বাইরে থেকে দেখা যায় সেটা বলো। যার নির্দিষ্ট ওজন আছে, জায়গা দখল করে। shape আছে এবং নির্দিষ্ট কি আছে? ভলিউম আছে। তাহলে শেপ আর ভলিউমটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এটা একটা কি হতে পারে? সংজ্ঞা হতে পারে। যার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে। যেমন কোন কঠিন পদার্থের ক্ষেত্রে তোমার আকার এবং আয়তনে কিন্তু কি হয় না? পরিবর্তন হয় না। যেমন এই যে মার্কারটা চিন্তা করো, এই কলমটার কথা চিন্তা করো। এটার যে আকার বা শেপ, সে শেপের কি পরিবর্তন হচ্ছে? আকারের পরিবর্তন হচ্ছে। তার যে ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। তার মানে পদার্থ মধ্যে যে কঠিন পদার্থ তার আকার এবং আয়তন দুইটাই কি থাকে? নির্দিষ্ট। মানে কি? কনস্ট্যান্ট, অর্থাৎ যেটা কোনো পরিবর্তন হবে না। বুঝছো? তরল পদার্থের ক্ষেত্রে শেপটা কনস্ট্যান্ট না, শেপ নট ইকুয়াল কনস্ট্যান্ট। আমরা জানি যে তরল পদার্থগুলো কি হয়? তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। কি বললাম? তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে থাকে। এখন আমি যদি 1 লিটার বোতলের পানি বা 1 লিটার পরিমাণ পানি যদি একটা বোতলে রাখি, বোতলের আকার, আর সেটা যদি বদনায় রাখি, বদনার আকার, তাই না? আর যদি গ্লাসে রাখি, গ্লাসের আকার। মানে যেখানে রাখবো সেখানে আকারে ধারণ করবে। কিন্তু ভলিউমটা কি থাকবে? 1 লিটারই থাকবে। ভলিউম কি চেঞ্জ হবে? বদনায় রাখলে কি সেটা 2 লিটার হয়ে যাবে? বদনায় রাখলে কি হবে? 1 লিটারই হবে। তার মানে এখানে তোমার তরলের পদার্থের ক্ষেত্রে আকারের মানটা পাত্রের উপর ডিপেন্ড করতেছে, বা ভলিউমটা কি থাকতেছে? নির্দিষ্ট বা ফিক্সড। আর বায়বীয় পদার্থে কোনোটাই ফিক্স না। মানে শেপ বলো বা ভলিউম বলো, কোনোটাই কি না? ফিক্স না, মানে কনস্ট্যান্ট না, নট ইকুয়াল কনস্ট্যান্ট। এই দুইটা কোনোটাই নির্দিষ্ট না। তো নির্দিষ্ট না মানে কি বোঝায়? নির্দিষ্ট না মানে হচ্ছে দুটোটাই পরিবর্তনশীল। যেমন আমি যদি এই রুমটাকে চিন্তা করি, এই রুমের মধ্যে যে পরিমাণ বায়ু আছে সেটা এই রুমের আকার এবং এই রুমের আয়তনের উপর ডিপেন্ড করতেছে।
তাই না? এখন যদি আমি সাথে পাশের রুমটাকে যদি অ্যাডজাস্ট করি, তাহলে এই দুই রুমের মধ্যে যে পরিমাণ আকার বা এই দুই রুমের মধ্যে যে পরিমাণ বায়ু আছে তার ভলিউম বা তার আকারকে নির্দেশ করছে। তাই ঠিক সেম তদ্রূপভাবে এটা শেপ ভলিউম এটা প্রতিনিয়ত কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি যদি একটা বোতলের কথা চিন্তা করি, একটা বোতল শেপের মধ্যে তার যে পরিমাণ বায়ু থাকা দরকার ওই পরিমাণ বায়ু আছে। তার মানে কি ওই কনফাইন্ড এরিয়াটা কি বোতলের এরিয়া, বোতলের ভলিউমের উপর ডিপেন্ড করে তার বায়ুর যে ভলিউম সেটা নির্ভর করছে। বুঝতে পারছি? এই গেল কঠিন তরল বায়বীয়। আর সর্বোপরি যে পার্টটা সেটা হচ্ছে প্লাজমা। প্লাজমাটা কি? প্লাজমাটা হচ্ছে, এটা আমরা সব সময় দেখি, আমাদের চোখের সামনে দেখি। প্লাজমাটা হচ্ছে তোমার নিয়ম যে বাতি আছে না, হ্যালোজেন বাল্ব, যেটা আমরা ল্যাম্প পোস্টে ইউজ করে, তারপর আমরা যে হচ্ছে যে টিউব লাইট জ্বালাই, এই টিউব লাইটে তোমার যে আলোর যে উৎসটা সেটাও অনেকটা প্লাজমা। আর সবথেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে সূর্য। সূর্যের কেন্দ্রে, সূর্যের কি কোনো নির্দিষ্ট শেপ আছে? সূর্য কি দিয়ে গঠিত বলো তো? হ্যাঁ, জাস্ট দুইটা মাত্র গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে হিলিয়াম গ্যাস। এই দুইটা গ্যাসের আয়ন, এই দুইটা গ্যাসের কি আয়ন, এই দুইটা গ্যাসের আয়নের সমন্বয়ে কিন্তু সূর্যটা গঠিত। আর দূর থেকে মনে হয় কি সূর্যের একটা নির্দিষ্ট শেপ আছে, সে কি গোলাকার, কিন্তু আসলে সে গোলাকার না, অনেক দূর থেকে দেখি তো, যার কারণে এরকম কি বিভিন্ন আকৃতির অবয়বটাকে কি মনে হয়, গোলাকার বস্তুর মতো মনে হয়। বুঝতে পারছো? তো যাই হোক, প্লাজমার সংজ্ঞাটা আসে। প্লাজমার সংজ্ঞাটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় কোনো গ্যাসের আয়নিত অবস্থাকে প্লাজমা বলে। এটা হচ্ছে প্লাজমার সংজ্ঞা। অতি উচ্চ তাপমাত্রায় কোনো গ্যাসের আয়নিত অবস্থাকে প্লাজমা বলে। ঠিক আছে? বুঝতে পারছি না পারিনি? ওকে, তুলছ? অতি উচ্চ তাপমাত্রায় কোনো গ্যাসের আয়নিত অবস্থাকে কি বলে? প্লাজমা। তার মানে এই প্লাজমাটা পুরোটা কি থাকে? আয়নিত অবস্থায় থাকে। হাইড্রোজেন আয়ন বা হিলিয়াম আয়ন, এই দুইটা আয়ন অবস্থা প্রাপ্ত হয় এবং এই দুই গ্যাস পিণ্ডের কারণে সূর্যটা কি এরকম উচ্চ চাপের বা উচ্চ তাপের সৃষ্টি হয়। সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত জানো? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। কত? 6000। ঠিক আছে? মইরা যাওয়ার তো পরে হিসাব এটা। ওইটাই দেখা যাবে। ঠিক আছে? মরা তো এটা তো 6000 লাগতেছে না। তোমার বাংলাদেশের টেম্পারেচার যদি 50 হয়, তাতে দেখবা ওদের কাত হয়ে রইছে। অনেকে মারাও যায় গরমে। তো স্বাভাবিক, হিট স্ট্রোক করে না, হিট স্ট্রোক করে তো অনেকে মারা যায়। এই যে গত বছর যেটা হয়েছে তাপদাহ, এবছর তো আরো বেশি হওয়ার চিন্তা ভাবনা করতেছে। এবছর শীতও বেশি পড়ছে না, শীত বেশি পড়ার কারণে তোমার বৃষ্টিও বেশি হবে, গরমও বেশি পড়বে। এটা তো বলে যে বছর হচ্ছে গিয়ে শীত বেশি পড়ে সে বছর বৃষ্টিপাতও বেশি হয়, গরমও বেশি হয়। ঠিক আছে? তা তুলছ রঞ্জিতা, তুলছ? বুঝছ? আজকে থেকে আর কেউ ক্লাস মিস করিও না, আমি রিকোয়েস্ট করতেছি বারবার। তো এখন গঠনগত বৈশিষ্ট্য বুঝতে হলে তোমাকে আগে জানতে হবে রাসায়নিক বন্ধন নিয়ে। রাসায়নিক বন্ধন নিয়ে, রাসায়নিক বন্ধন জানার আগে জানতে হবে কারা ধাতু, কারা অধাতু আর কারা উপধাতু, এইগুলো সম্পর্কে জানতে হবে। দেখে কেউ আমাকে একজন বলো তো ধাতু কি? ধাতু ব্যাগের যে মূল্য সকল যারা সর্বশেষ দিয়ে কক্ষপথে দেবে, এক যারা থেকে ইলেকট্রন ইলেকট্রন থাকে। ইলেকট্রন দিয়ে দেবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানসার। যে সকল মৌলের আমরা পর্যায় সারণীতে তোমরা মৌল শিখছি কয়টা? 118। এই 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখো।
যাদের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে 1 2 অথবা 3টা ইলেকট্রন কি বিদ্যমান থাকে তারাই হচ্ছে ধাতু। এরপর হচ্ছে বাহ্যিক কিছু বৈশিষ্ট্য আছে। ধাতু ঝনঝন আওয়াজ করে, ধাতু দেখতে কি চকচকে, ঠিক আছে, এবং ধাতু তোমার বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী, এগুলো তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। মানে আমি জাস্ট বাইরে থেকে ওই এলিমেন্টের ধাতু কি অধাতু সেটা বোঝার উপায় কি তাদের ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। ওকে, ইলেকট্রন বিন্যাস করে যদি দেখি শেষ কক্ষপথে 1 অথবা 2 অথবা 3টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে তারা হচ্ছে ধাতু। বুঝতে পারছি? আবার অনেকে বলে নামের শেষে আম থাকলে এটাও কি, এটা ওই 9-10 পড়া অবস্থায় শিখবা আর কি। হ্যাঁ, নামের শেষে আম মানে যত রকমের কি এলিমেন্ট আছে নামের শেষে আম থাকা মানেই ধাতু। এবার দেখো ফেরাম ধাতু, কুপ্রাম ধাতু, তারপর হচ্ছে তোমার স্ট্রনশিয়াম ধাতু, ঠিক আছে না, প্লাম্বাম ধাতু, ওল ফর্ম, হ্যাঁ ওল ফর্ম কি টাংস্টাইন না, টাংস্টাইন তো এটা ওয়ান কাইন্ড অফ ধাতুর মতো। এই যে কিছু কিছু ব্যতিক্রম থাকে। সো ওই নামের শেষে আম থাকলে ধাতু, এটা হচ্ছে তোমার 9-10 এর বেসিক থেকে বলতে পারো। তবে তোমাকে মনে রাখতে হবে ইলেকট্রন কনফিগারেশনে যাদের 1 অথবা 2 অথবা 3টা ইলেকট্রন বিদ্যমান তারা হচ্ছে ধাতু। এবার বলতো অধাতু যারা 5 6 7 এগুলো থাকে না। হ্যাঁ, তাহলে ইলেকট্রন বিন্যাসে 5 অথবা 6 অথবা 7টা ইলেকট্রন যেখানে বিদ্যমান থাকে তাহলে তারা হচ্ছে অধাতু। তারা হচ্ছে অধাতু। এখন অধাতুর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হতে পারে? অধাতুর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে কি অধাতুরা কি চকচকে না, প্রথমত ঝনঝন শব্দ করে না, ঠিক তার বিপরীত ঝনঝন শব্দ করে না। তারপর হচ্ছে তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী না। এই তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হতে হলে তাকে মুক্ত ইলেকট্রন ধারী হইতে হবে, কিন্তু সে মুক্ত ইলেকট্রন ধারী না, কারণ তার ইলেকট্রন নাই, উল্টা ইলেকট্রন মানুষের থেকে কি করতে হচ্ছে, ধার করতে হচ্ছে। ইলেকট্রন কি করতে হচ্ছে, ধার করতে হচ্ছে। যার 5 6 7 থাকে সে কি 5টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? তার মানে সে গ্রহণ করতে পারবে। 3টা গ্রহণ করবে, 2টা গ্রহণ করবে, 1টা গ্রহণ করবে। তাহলে 3 2 1 ইলেকট্রন কি করে অন্য মৌল থেকে সে ধার করে নিয়ে আসে, ধার করে নিয়ে আসে বা এই অন্য মৌল থেকে সেই ইলেকট্রন কি করে অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে। আর গ্রহণ করলে তখন সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ঋণাত্মক আয়নকে কি বলা হয়? অ্যানায়ন। ঋণাত্মক আয়নকে কি বলা হয়? অ্যানায়ন। আর এখানে 1 2 3 এদের অতিরিক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রনটা অতিরিক্ত, মানে তাদের অষ্টক পূরণের যে বিষয়টা অষ্টকের থেকে কি আছে বেশি আছে। আর বেশি যখন থাকে এটা ত্যাগ করে নিচ্ছে, ত্যাগ করে দিলে কি হবে? ক্যাটায়ন ফর্ম হবে। আর ক্যাটায়ন ফর্ম মানে কি ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নরা কি করে ইজিলি বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহিতে সহায়তা করে, ঠিক আছে। আর উপধাতুকে যারা মাঝে মাঝে ধাতুর ন্যায় আচরণ করে, মাঝে মাঝে অধাতুর ন্যায় আচরণ করে, এটা সম্পূর্ণ ডিপেন্ডস অন ইওর টেম্পারেচার। মানে তাপমাত্রা যদি দেয়া হয় তাহলে ওরা কে ধাতুর ন্যায় আচরণ করবে, আবার তাপমাত্রা কমাই দিলে অধাতুর ন্যায় আচরণ করবে। বুঝাতে পারছি? তাহলে এরা কারা? পজিশনে গ্রুপ 14 মৌলগুলো হচ্ছে এরা। এরা হচ্ছে পজিশনে কারা? গ্রুপ 14 মৌল। গ্রুপ 14 মৌল কারা বলো তো? কামাল, শীঘ্রই, জিনিয়াস, সার্টিফিকেট, এটা আবার কোন ধাতু? এরা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, ঠিক আছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্রনশিয়াম, লেড। এভাবে আমার 118টা মৌল মুখস্থ। ঠিক আছে, বুঝছো? মানে এই কবিতা মনে রেখে, তাই এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, আমার নিজের জন্য, আমার নিজের জন্য যাতে আমি পারি এই জন্য এইভাবে মনে রাখছি, ঠিক আছে। যেটা বললাম, আসো চলে আসো। তাহলে এইগুলোর মধ্যে এরা হচ্ছে সবথেকে বেশি ইউজফুল, বেশি ইউজফুল, এবং এদেরকে কি বলা হয়? সেমিকন্ডাক্টর। ইংলিশে কি বলা হয়?
সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এদেরকে কি বলা হয়? সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। বুঝাতে পারছে? হ্যাঁ, কেমিস্ট্রি আর ফিজিক্স কিন্তু ভাইরা ভাই, এটা মনে রাখতে হবে তোমাকে। স্যার আজকে বেশি মিলে গেছে, আজকে রনি স্যারের ক্লাসে একটু ফিজিক্স দেখাইছে আর এখন কেমিস্ট্রি দেখাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো, খেয়াল করো, স্যার ফিজিক্সের কোন পার্টটা দেখাইছে? স্যার যে কাজ W = Fs এইটা। ও আচ্ছা, মানে সরণ, বল এবং সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। Fine. তো যাই হোক, সেমিকন্ডাক্টর বুঝতে পারছি। তাই সেমিকন্ডাক্টর সবথেকে বেশি ইউজ হয় কোনটা? সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম। এবার আসো, রাসায়নিক বন্ধন বলতে গিয়ে এগুলো কেন বুঝাইছি? রাসায়নিক বন্ধন হচ্ছে তিন ধরনের, অনেক ধরনের আছে, তিন ধরনের বলা যাবে না, অনেক ধরনের আছে। সেই ক্ষেত্রে তোমরা পড়ছো বেসিক্যালি হয়তো তিন ধরনের, কিন্তু এমনিও অনেক ধরনের বন্ধন আছে। তো প্রথমত আসি আয়নিক বন্ধন, ঠিক আছে, তারপর হচ্ছে সমযোজী বন্ধন, তারপর হচ্ছে ধাতব বন্ধন। আর যদি অন্যান্য নামগুলো বলি তাহলে কি হবে? হাইড্রোজেন বন্ধন, এগুলো কেমিস্ট্রিতে পড়বো। তারপর হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। এরপর পড়বা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এগুলো জানো না তোমরা? ওরা শেষ ও, তবে তো আগায় আছো। তাহলে তোমরা এগুলো বলতে পারবে আশা করি। আমার এগুলো নিয়ে সময় নষ্ট না করলেও চলবে। করতে হবে স্যার। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন জিনিসটা কি বলো তো? ধাতু আর ধাতু। এক্স্যাক্টলি, ধাতুর সাথে অধাতু যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে কি বলা হচ্ছে? আয়নিক বন্ধন। তাকে কি বলা হচ্ছে? আয়নিক বন্ধন। তো ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? ক্যাটায়ন হয়। তাহলে এগুলো আমরা জানি, তড়িৎ বিশ্লেষণ করছি না? ক্যাটায়ন কি ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় নাকি? আর ইলেকট্রন ত্যাগ করাকে কি বলা হয়? জারণ। ইলেকট্রন যখন ত্যাগ করতেছে তখন তাকে কি বলা হচ্ছে? বিজারক। সব একসাথে ক্যারেক্টারিস্টিক্স লিখে দিচ্ছি, হ্যাঁ। আর অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। অ্যানায়ন, ঠিক আছে। অ্যানায়ন কি? অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। আর ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ, যার কারণে সে কি একটা জারক। এই আর এই যে অ্যানায়ন ক্যাটায়ন ফর্ম হয়, আমরা যেরকম মনে করো MgCl2 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড, এরা কি? এরা হচ্ছে ধাতু, এরা হচ্ছে অধাতু। ধাতুর সাথে অধাতুর যে বন্ধন তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে আয়নিক বন্ধন। এবং আয়নিক বন্ধন এটা কি? একই সাথে বিদ্যুৎ সুপরিবাহী এবং উচ্চ তাপমাত্রা, মানে এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক সবথেকে বেশি। স্ফুটনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি। স্ফুটনাঙ্ক গলনাঙ্ক জিনিসটা তো বুঝো, যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে তাকে বলা হয় কি? গলনাঙ্ক, নাকি? আর যে তাপমাত্রায় কোনো বস্তু ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। গুড। তাহলে এগুলো তোমরা বিক্রিয়া দিয়ে তোমরা যেভাবে কেমিস্ট্রিতে শিখছো না, সেরকম ভাবে এখানেও কেমিস্ট্রির মতো বিক্রিয়া শিখবে। যেমন ম্যাগনেসিয়াম কি করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে, কি তৈরি করে? ম্যাগনেসিয়াম 2+ তৈরি করে। আর ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়। এখানে ইলেকট্রন ব্যালেন্স করার জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে। 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 দিয়ে গুণ করলে ম্যাগনেসিয়াম আর দুইটা ক্লোরিন মিলে কি হয়? Cl2
বিক্রিয়া করে Mg2 প্লাস 2Cl মাইনাস বা MgCl2 ফর্ম হয়। এরকম ভাবে বিক্রিয়া করে দেখা দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা বুঝছো না? বুঝছি। তুমি জানতে তাকে দেখো মনে হয় কিছু বলবো হইলো হয় কিছু বুঝে না। সব বুঝে। বেশি করে করতে হবে। আচ্ছা রঞ্জিতা কি এখনো বিরহ জানে? বিরহের মধ্যেই আছে। আইনিক বন্ধন ক্লোজ। এবার আসো তারা তো ঠিক করা যাবে ফিজিক্স না কেমিস্ট্রি এই যে এটাই তো মজা, ফিজিক্সে ঢুকেন না স্যার এটাই তো মজা। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কারা? অধাতুর সাথে অধাতু নাকি, যাদের কোনো ত্যাগ করার ক্যাপাবিলিটি নেই। কি আছে? শেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং নাকি, মানে শেয়ার করে তারা একে অপরের সাথে কি থাকে? আবদ্ধ থাকে। স্যার লাভ কি পরে তো আবার চূড়ামি করে নিয়ে আসি যেমন পানি H2O, অ্যামোনিয়া, এও অধাতু এও অধাতু, মিথেন এও অধাতু এও অধাতু, কার্বন ডাই অক্সাইড, তাই না? এগুলো সবগুলোই কি আমার অধাতু। অধাতুর সাথে অধাতুর যে বিক্রিয়া সেগুলোকে বলা হচ্ছে কি? সমযোজী বন্ধন। আর হচ্ছে এটা কি? ধাতব বন্ধন। ধাতব বন্ধন কি? ধাতুর সাথে ধাতুর যে বিক্রিয়া, ধাতুর সাথে ধাতুর যে বিক্রিয়া তাকে কি বলা হচ্ছে? ধাতব বন্ধন। এখন বোঝার চেষ্টা করো, এই দুইটাই শেয়ার করতো, আবার এখানে এই দুইটা কি করে? ত্যাগ করে। তো ইলেকট্রন যদি এও ত্যাগ করে এও ত্যাগ করে তাহলে কি ওই যে মেটালটা, ওই মেটালটার চারপাশে কি মুক্ত ইলেকট্রন ভরপুর না? এই মুক্ত ইলেকট্রনকে কি বলা হয় জানো? সঞ্চারণশীল ইলেকট্রন, যেটাকে ইংলিশে বলে ডিলোকালাইজড ইলেকট্রন। কি ইলেকট্রন? ডিলোকালাইজড ইলেকট্রন। আর এই ডিলোকালাইজড ইলেকট্রনটা কি করে? খুব সহজেই তাপ এবং বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে? এই কারণে বলা হয় ধাতব বন্ধনে ধাতুগুলো সঞ্চারণশীল বা মুক্ত ইলেকট্রন থাকার কারণে সেখানে কি বলা হচ্ছে? ডিলোকালাইজড, ডিলোকালাইজড স্যার বাংলা ঠিক আছে। ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চারণশীল বা মুক্ত ইলেকট্রন। আর না ঠিক আছে? পড়বি ডিলিশিয়াস। আর টোটাল উচ্চারণ করতে গেলে দাঁত তো আচ্ছা, তাহলে এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে কি হয়? এরা সহজে ধাতুরা কি করে? বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে। ঠিক আছে? ডিলোকালাইজড ইলেকট্রনের দ্বারা ধাতুরা কি করে? সহজে বিদ্যুৎ এবং তাপ সুপরিবহনে সহায়তা করে। আর এগুলো জানো, হাইড্রোজেন বন্ধন, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এগুলো জানো না? সন্নিবেশ সমযোজী বন্ধন কখন হয় বলো তো? ভুলে গেছি স্যার। জানতাম না। একটা সমযোজী যৌগের সাথে একটা আয়ন যখন যুক্ত হয়, তখন কি? জটিল যৌগ না যৌগ হয়? কি জটিল যৌগ? এই তো সমযোজী বন্ধনে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? একটা সমযোজী যৌগের সাথে যখন একটা আয়ন যুক্ত হয় তখনই সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন বা লিগ্যান্ড ফর্ম হয়। যেমন অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাসটা কেমনে হয়? অ্যামোনিয়ার সাথে একটা প্রোটন যখন যুক্ত হয় তখনই তো হচ্ছে কি কি? অ্যামোনিয়াম প্লাস। যেমন অ্যামোনিয়া কি? একটা সমযোজী যৌগ, তার সাথে একটা আয়ন যুক্ত হয়ে যে বন্ধন গঠন করতে তাই হচ্ছে অ্যামোনিয়াম সন্নিবেশ সন্নিবেশ। যেটাকে আমরা লিগ্যান্ডও বলি। কি লিগ্যান্ড। বলি? লিগ্যান্ড। পরীক্ষায় আসবে লিগ্যান্ড কাকে স্যার, বলি? আমার আসছে লিগেন্ড কি? পারছিস? না স্যার। আচ্ছা, তা দুর্বল ভ্যান ডার ওয়ালস তো জানো, জানি স্যার ভুলে গেছি গ্যাসীয় অনু দুর্বল বন্ধন, গ্যাসীয় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বন্ধন তাকে বলা স্যার হয় একটু দুর্বল ফিজিক্সে বন্ধন। ঢুকেন না। ঠিক আছে? আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি? হাইড্রোজেনের মাঝখানে হ্যাঁ, হাইড্রোজেন হাইড্রোজেন দুর্বল বন্ধন, যেটা পানির মধ্যে দেখা যায়। ঠিক আছে? পানির অণুগুলো করতে হয় বায়োলজি পড়ে। এই অক্সিজেন, এই কেমিস্ট্রি পড়ে। ঠিক আছে? জানোস তুই? আমার কেমিস্ট্রিতে এগুলো আসছে এক্সাম।
এগুলো তিন এভাবে ভারী আছে। হাইড্রোজেন বন্ধনগুলোকে এভাবে ডট ডট দিয়ে দেখানো হয়। আচ্ছা হইছে? আদর করবে এদিকে তাহলে আমরা মোটামুটি কেমিস্ট্রির গাঠনিক পার্টটা শেষ করে ফেলছি, তাই না? মেলা কিছু লিখে দিয়েছি, তোমরা কিন্তু কেউ লেখো নাই।